দেশে আবারও ভয়াবহ হচ্ছে করোনা, বাড়ছে মৃত্যু শনাক্ত। নমুনা পরীক্ষা কমতে থাকায় পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। নেগেটিভ সনদবাহী যাত্রীদেরও পরীক্ষা হবে বিমানবন্দরে। 12 বার পেছল বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। পরবর্তী তারিখ 12 জানুয়ারি। আদালতে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ। মাত্র 10 টাকায় চট্টগ্রামের খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে 50 কেজির এক বস্তা পেঁয়াজ। পচে যাওয়ায় এমন দুরবস্থা। কোটি কোটি টাকা ক্ষতির মুখে আমদানিকারকরা। এবং তরুণদের ক্ষমতায়নে অবদান রাখায় 30 সংগঠন পেল জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড। নালিশ না করে সমস্যা সমাধানের ভার নিতে হবে নিজেদেরই, বললেন সজীব ওয়াজেদ। ভোরের সময়ের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। দেশে আবারও ভয়াবহ হচ্ছে করোনা, বাড়ছে মৃত্যু ও শনাক্ত। গেল 24 ঘন্টায় 2 মাসে সর্বোচ্চ 39 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6254 জনে। শনাক্ত হয়েছেন 2212 জন। গেল জুন জুলাই মাসে করোনার সর্বোচ্চ চূড়া দেখেছিল বাংলাদেশ। 30 জুন একদিনে দেশে সর্বোচ্চ 64 জনের মৃত্যু হয়। গত 2-3 মাসে সংক্রমণ কিছুটা কমে আসে, মৃত্যুর সংখ্যাও নেমে আসে 20-এর নিচে। চলতি মাসে আবারও বাড়তে শুরু করে আক্রান্তের হার। সম্প্রতি বিশ্বব্যাপী শুরু হওয়া করোনার দ্বিতীয় ঢেউ একটু দেরিতে হলেও বাংলাদেশেও আঘাত হেনেছে। 21শে সেপ্টেম্বরের পর 17 নভেম্বর করোনায় সর্বোচ্চ মৃত্যু যেন তারই আভাস দিচ্ছে। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 15,990 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 25,72,952 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,212 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,36,684 জন। 24 ঘন্টায় মারা গেছেন 39 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,254 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,749 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,52,895 জন। করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে বিশ্বজুড়ে যখন প্রতিনিয়ত বাড়ছে উদ্বেগ, তখন দেশে বাড়ছে অসচেতনতা ও অবহেলা। নমুনা পরীক্ষাও কমতে থাকায় পরিস্থিতি বিস্ফোরক হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। এক্ষেত্রে দ্রুত রোগ শনাক্ত আর চিকিৎসা সুবিধা নিশ্চিতের পাশাপাশি এলাকাভিত্তিক ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। রাশেদ বাপ্পি রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে মহামারী তখনই নিয়ন্ত্রণে আসে যখন প্রতিদিন গড় শনাক্তের হার নেমে আসে 5% নিচে। সে হিসেবে এখনও প্রথম ধাক্কায় সামলে উঠতে পারেনি বাংলাদেশ। আসছে শীত, উকি দিচ্ছে দ্বিতীয় ধাক্কার শঙ্কা। অথচ করোনার ঝুঁকির কথা যেন বেমালুম ভুলতে বসেছে নগরবাসী। হাট বাজার, অফিস আদালত কিংবা রাস্তাঘাটে ক্রমেই ম্লান হচ্ছে স্বাস্থ্যবিধি। বারবার নিষেধাজ্ঞা দিলেও মানা নিশ্চিত করতে তদারকির বালাই নেই। মাস্ক আছে কিন্তু কাজের জন্য আর কি খুলে রাখছে। লকডাউন ছিল তখন সবাই কিন্তু মাস্ক পরে আসতো, এক্সট্রা একটা সচেতনতা ছিল। এখন তার থেকে কিছুটা হলেও কমছে। বলা হচ্ছে নো মাস্ক নো সার্ভিস, কিন্তু মানুষটা সব কিছু মাস্ক বাদেই চলতেছে। বিশেষজ্ঞরা বলছেন কোভিড পরিস্থিতি যে কোনো সময় বিস্ফোরক হয়ে উঠতে পারে, কাজেই প্রস্তুতি নিতে হবে সেভাবেই। শীতকাল মানে বেশি হবে এরকম নট নেসেসারিলি, কিন্তু আমি যে ওয়েভের মধ্যে আছি এটাতে যে কোনো সময় আপস অ্যান্ড ডাউনস হবে। সেটা শীতও হতে পারে, শীতের পরেও হতে পারে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা প্রস্তুতিটা হচ্ছে পুরো সময়ের জন্য করতে হবে। সেক্ষেত্রে পরীক্ষা বাড়ানো আর বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের তাগিদ তাদের। যারা দায়িত্বপ্রাপ্ত তাদের দরকার হলো যে কোথায় লোকেরা আক্রান্ত হচ্ছে সেটার ম্যাপিং করা, সেইটা জনগণকে জানানো এবং সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়া। যদি ইউকেতে ডেইলি 6 কোটি লোকের জন্য 5 লাখ টেস্ট করা লাগে, তাহলে আমার সেই হিসেবে কমপক্ষে 5 লাখ টেস্ট দরকার। সেখানে 20,000 টেস্ট করে আমি কোনো ধরনের ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ ডাটা ক্রিয়েট করতে পারবো। সাংঘাতিকভাবে অ্যান্টিজেন টেস্ট এনে দেশব্যাপী করে ফেলতে পারবো। দেশে গত 2.5 মাসের মধ্যে সোমবার 24 ঘন্টায় শনাক্ত ছাড়িয়েছে 2,000-এর বেশি। করোনার দ্বিতীয় ঢেউ কি চলে এসেছে নাকি আসবে? শীতে কি করোনার প্রকোপ বাড়ে, কিংবা ভাইরাসের হার্ড ইমিউনিটি কি আসলেই সম্ভব? এমন অনেক প্রশ্নের উত্তর হয়তো অমীমাংসিত। তবে নিরাপদ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার প্রকোপ অনেকাংশেই রুখে দেওয়া সম্ভব। এ বিষয়ে নেই কোনো বিরোধ, নেই কোনো মতভেদ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
করোনা মোকাবেলায় নেগেটিভ সনদ নিয়ে যারা দেশে ফিরবেন বিমানবন্দরগুলোতে তাদেরও পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। বিদেশে করোনার দ্বিতীয় ঢেউ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সুপারিশ করা হবে বলেও জানান মন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউ আসছে বেশ জোরে সোরে। যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল, ইটালি সহ ইউরোপের বিভিন্ন দেশ এর মধ্যে লকডাউন কার্যকর করেছে। কঠোরতা জারি করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর। দেশে গত মার্চ মাসে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পরও বেশ কিছুদিন আন্তর্জাতিক ফ্লাইটে বিমান চলাচল অব্যাহত ছিল। সংক্রমণ ছড়িয়ে পড়ার পেছনে প্রবাসীদের প্রবেশে শিথিলতাকেও অনেকাংশে দায়ী করা হয়। এই অবস্থায় এবার শুরু থেকেই কড়াকড়ি করা হবে, এমনকি নেগেটিভ সনদ নিয়ে যারা আসবেন তাদেরও টেস্ট করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রথম আসার পরে প্রত্যেকটি আমরা টেস্ট করব। একদিন আমাদের রেজাল্ট দেখব, আমরা পিসিআর টেস্ট করব, রেজাল্ট দেখব কি অবস্থা। যদি মনে হয় নেগেটিভ আছে তখন দে উইল গো ফর সেলফ কোয়ারেন্টাইন। যারা নেগেটিভ নিয়ে আসেন তাদেরও আমরা দেখব তাদের কোনো রকমের অবস্থার পরিবর্তন হয়েছে কিনা। এই ব্যাপারে আমরা বেশ কড়া অবস্থানে নিচ্ছি। প্রশ্ন উঠে বিমান চলাচল বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। ফ্লাইট বন্ধ কি খোলা ডিপেন্ড করবে অবস্থার পরিপ্রেক্ষিতে। আমরা এখন অলরেডি এয়ারপোর্টে এই যারা আসবেন তাদের সম্পর্কে আমরা টেস্টিং এগুলো অনেক কড়াকড়ি করেছি। এইসব বিষয়ে সুপারিশের জন্য এর মধ্যেই পররাষ্ট্র সচিবকে প্রধান করে 5 সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনায় ঘরবন্দি জীবনে দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে মানসিক রোগের সংখ্যা। সরকারি হিসেবে পাবনা মানসিক হাসপাতাল ও ঢাকার জাতীয় মানসিক ইনস্টিটিউটের বহির্বিভাগে মহামারীর আগের তুলনায় এখন মাসে প্রায় 800 থেকে 1000 রোগী বেশি আসছে। চিকিৎসকরা বলছেন চাকরি হারানো, ব্যবসায় ধস কিংবা প্রিয়জনের মৃত্যুর সময় কাছে থাকতে না পারার বেদনা থেকেই অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। মাহমুদ রাকিবের রিপোর্ট। রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের চিত্র এটি। বহির্বিভাগে থাকা 5টি রুমের সামনেই মানসিক রোগী কিংবা রোগীর স্বজনদের ভিড়। স্বাস্থ্যকর্মীরা জানালেন করোনাকালে রোগীর সংখ্যা অনেক বেড়েছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চলতি বছরের ফেব্রুয়ারিতে বহির্বিভাগে সেবা নিতে আসেন 4747 জন। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে 6370-এ। একই অবস্থা পাবনা মানসিক হাসপাতালেরও। চিকিৎসকরা জানান করোনাকালে জীবিকা হারিয়েছেন অনেকেই। সেই সঙ্গে সংক্রমিত প্রিয়জনের পাশে থাকতে না পারা কিংবা জনবিচ্ছিন্ন হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন কেউ কেউ। অনেকে এরকম পেশেন্ট কিন্তু 2-1 জন আমরা পেয়েছি করোনা আক্রান্ত হয়েছিল। ওই বিষয়টা থেকে ওনারা বের হতে পারেন না। অনেকের আত্মীয় স্বজন বাবা মা মারা গেছেন, কিন্তু তখন কখনো কিন্তু ছেলেমেয়েরা যেতে পারে না ওই সময়। এখন তাদের ভিতর অনেক বেশি গিল্ট হচ্ছে এবং এই নিয়ে ওনারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। কারো ফিনান্সিয়াল লস, কারো জব লস, সেটা কেউ করোনা আক্রান্ত হবেন এটা একটা আতঙ্ক যে হলে কি হবে। কেউ কেউ প্যানিক ডিজর্ডার নিয়ে এসেছেন, যারা প্রবাস থেকে চাকরি হারিয়ে এসেছেন অথবা আবার তাদের ফিরে যাওয়ার ব্যাপারে আনসার্টেনিটি তৈরি হয়েছে। ডেইলি 10%-এর মতো আমাদের যে আগে করোনার ইফেক্ট হিসেবে আসছেন তারা। করোনার ফলে নতুন পেশেন্ট যেমন আসছে তেমনি প্রিভিয়াসলি যারা মানসিক রোগে আক্রান্ত ছিলেন তাদেরও কিন্তু সমস্যা বেড়ে যাচ্ছে। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন মহামারী পরবর্তী জীবনে অভ্যস্ত হওয়া কঠিন, তাই মানসিক সুস্থতা অটুট রাখার চেষ্টা করতে হবে সবাইকে। মানসিকভাবে আমার প্রস্তুত থাকতে হবে এইভাবে যে করোনাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আক্রান্ত হলেই যেন খুব খারাপ কিছু হয়ে যায় এমন কিছু না। রিল্যাক্সেশন এবং অ্যাংজাইটি দুটো একসঙ্গে থাকে না। ফলে আপনি যদি রিল্যাক্স হতে পারেন আপনার তখন অ্যাংজাইটি থাকবে। বিশেষজ্ঞরা বলছেন যেহেতু বৈশ্বিক মহামারী করোনা থেকে খুব সহসা এই বিশ্ব মুক্তি পাচ্ছে না, সেহেতু এ নিয়ে খুব বেশি আতঙ্কিত কিংবা ভয় না পেয়ে সকলকে অনেক বেশি সচেতন হতে হবে। পাশাপাশি শতভাগ মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। আর এটি করতে পারলেই সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি মানসিক শক্তি বেড়ে যাবে বলে মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। 12 বার পেছালো বড়পুকুরিয়া কয়লা খনি নিয়ে দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আগামী 12 জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। ওই দিন আদালতে বিএনপি নেত্রীকে আবারও সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ তৎকালীন মন্ত্রিসভার বেশ কয়েকজনের বিরুদ্ধে। ওই বছরের ৫ অক্টোবর বেগম জিয়া সহ ১৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন দুদক। দীর্ঘ ১২ বছর ধরে চলছে মামলার শুনানি। মঙ্গলবার ছিল অভিযোগ গঠনের জন্য নির্ধারিত দিন, তবে এদিন অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে উপস্থিত হননি বেগম জিয়া। বেগম খালেদা জিয়া অসুস্থ এবং অপর আসামিরা অসুস্থতার কারণে বিগত আসতে পারেন নাই। আর একজন আসামি ম্যাজিস্ট্রেট মারা গেছেন, মোশাররফ সাহেব। আগামী ১২/১ ধার্য তারিখ রাখা হয়েছে আপনার চার্জ গঠন করার জন্য। ওই দিন যিনি মারা গেলেন তার সংক্রান্ত রিপোর্ট এবং চার্জ গঠন ১২/১-এ চার্জ গঠনের জন্য ধার্য করা হয়েছে। ওই দিন যদি সবাই উপস্থিত থাকে এবং আইনগত যদি কোনো ব্যত্যয় না থেকে থাকে, সম্ভবত চার্জের বিষয়ে শুনানি হবে। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন এরই মধ্যে ১২ বছর কেটে গেছে, কিন্তু বিচার কাজ শুরুই করা যায়নি। বারবার সময় প্রার্থনা বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অন্তরায় বলেও মন্তব্য করেন তিনি। আমাদের বিচার প্রক্রিয়া তো আসলে বিলম্বিত হচ্ছে ওনাদের এই সমস্ত সময়ের কারণে। সময়ের আবেদন মঞ্জুর ওনারা করছেন এবং আবেদন মঞ্জুর হচ্ছে। বিএনপি জোট সরকারের সাবেক মন্ত্রী সাইফুর রহমান, আব্দুল মান্নান, MK আনোয়ার ও M শামসুল আলম মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এই মামলায় মোট আসামি ছিলেন ১৩ জন। ৪ জন মারা যাওয়ায় বর্তমানে আসামির সংখ্যা ৯ জন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে সোমবারের আগুনের ঘটনার প্রেক্ষিতে আদালতগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন জনসমাগম বেশি হওয়ায় নিরাপত্তা ঝুঁকিও বেশি, সে হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপের ঘাটতি রয়েছে। এদিকে আদালতের নিরাপত্তা ও অগ্নি ঝুঁকি এড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিচারপ্রার্থী, আসামি, বিচারক ও আইনজীবী সহ হাজারো মানুষের পদচারণায় মুখর থাকে দেশের আদালতগুলো। বেশি মানুষের সমাগমের কারণেই তৈরি হয় নানা ঝুঁকি। বছর কয়েক আগে মহানগর দায়রা জজ আদালতের লিফট ছিঁড়ে ঘটেছিল হতাহতের ঘটনা। সবশেষ সোমবারের আগুন। ঢাকার আদালতে লাগা আগুন দুর্ঘটনা নাকি নাশকতা তারই তদন্ত চলছে। ঘটনা যাই হোক, আইনজীবীরা বলছেন আদালতের নিরাপত্তায় যে ঢিলেঢালা ভাব, সে বিষয়ে নতুন করে ভাবতে হবে প্রশাসনকে। যাদের ফিজিক্যাল উপস্থিত হওয়ার বিষয় নাই, তাদের এখানে এন্ট্রেন্সটা নিয়ন্ত্রণ করা দরকার এবং সার্বিকভাবে এখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা দরকার। সংশ্লিষ্ট যারা আছেন তাদের নিরাপত্তার ব্যবস্থাও আরও জোরদার করা উচিত, তাদের জীবনের স্বার্থে এবং সার্বিক আমাদের সুষ্ঠু বিচার ব্যবস্থা বজায় রাখার স্বার্থে। এ বিষয়ে প্রধান বিচারপতির কঠোর হস্তক্ষেপ চেয়েছেন আইনজীবীরা। রাত্রেবেলা পুলিশ গার্ড, আদালতের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা কোনোটাই কাজে দেয় না। আমি অনেকবার রাত্রে আদালতে এসে দেখেছি যে গেটে কোনো পুলিশই নাই, আর তখন বিভিন্ন বহিরাগতদের একটা আনাগোনা চলে, মাদকের ট্রেডিং পর্যন্ত হয়। নিম্ন আদালতের বিচারকবৃন্দের জীবনহানির মতো পরিস্থিতিও দেখেছি এবং আরও একটি আদালতে একজন সাক্ষীকে খুন হয়ে যেতে দেখেছি আদালত কক্ষের ভেতরেই প্রতিপক্ষের দ্বারা। এইরকম ঘটনাও ঘটেছে। ফলে আমার মনে হয় যে সার্বিকভাবেই এই আদালতের নিরাপত্তা, আদালতের অন্যান্য যে বিষয়াদি, এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন আছে। এদিকে সুপ্রিম কোর্ট প্রশাসন বলছে আদালতের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারা। এরই মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মহানগর দায়রা জজ আদালতের এজলাসে আগুনের ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। হঠাৎ লাগা এই আগুন নাশকতা কিনা তা খতিয়ে দেখছে তদন্ত কমিটি। আর আগুনে ক্ষতিগ্রস্ত এজলাস পুনরায় ঠিক না হওয়া পর্যন্ত তৃতীয় মহানগর দায়রা জজ আদালতে বিচার কাজ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ এজলাসের দরজা, বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে আদালতের ভেতরের আসবাবপত্র, শূন্য আদালত কক্ষ, আর বাইরে পুলিশের কড়া প্রহরা। মঙ্গলবার আগুনে ক্ষতিগ্রস্ত মহানগর দায়রা জজ আদালতের এমন চিত্রই ধরা পড়ে।
অন্য দিনগুলোতে যেখানে বিচার প্রার্থী, আইনজীবী আর আদালত কর্মচারীর ব্যস্ততায় মুখর থাকে আদালত কক্ষ, সোমবারের আগুনের পর সবার চোখে এক ধরনের উৎকণ্ঠা। প্রতিদিন সকাল 10টা থেকে বিচার কাজ শুরু হওয়ার কথা থাকলেও এদিন ঘটেছে ব্যত্যয়। এখন পর্যন্ত এখানে কোনো মামলা শুনানি এখন পর্যন্ত শুরু হয়নি। দর্শকরা বসতে পারতেছে না, এখন বেঞ্চ টেন্স এগুলো বসার জন্য ঠিক করতেছে। কোর্টটা অন্য আরেকটা কোর্টে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে এসে আদালতের পিপি গণমাধ্যমকে জানান, গত 40 বছরে আদালতে আগুন লাগার নজির নেই, আর তাই এই আগুনের পেছনে কারো হাত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত কমিটি 3 দিনের মধ্যে রিপোর্ট দেবে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে 4 সদস্য বিশিষ্ট। তারা এটা দেখবে যে এখানে কোনো নাশকতা ছিল কিনা বা কিভাবে আগুনটা লেগে। গবেষণাধর্মী প্রতিষ্ঠান CRI এর যুব সম্প্রদায়ের জন্য তৈরি ইয়াং বাংলা প্ল্যাটফর্মে 2018 সালে বিজয়ী হয়েছিলেন সাদাত রহমান। সে অনুপ্রেরণায় এতটা পথ পাড়ি দেওয়ার কথা অকপটে জানালেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত নড়াইলের এই কিশোর। এখন তার লক্ষ্য সাইবার অপরাধ নিয়ে বড় পরিসরে কাজ করা। দেবাশিস রায়ের আরও একটি রিপোর্ট। সাইবার জগতে কিশোর কিশোরীদের নিরাপদ বিচরণ কিংবা জ্ঞানের দুনিয়ায় উঁকি দেওয়ার সুযোগ ফিকে হয়ে আসে কিছু অপরাধীর দুষ্কর্মে। ইন্টারনেট মাধ্যমে ফেক অ্যাকাউন্ট কিংবা নানাভাবে অল্প বয়সী বা নারীদের উত্ত্যক্ত করার বিষয়টি দিন দিন যখন অসহনীয় পর্যায়ে যাচ্ছে, তখন এই সমস্যার সমাধানে নড়াইলের তরুণ সাদাত উদ্ভাবন করেছে সাইবার টিনস নামের একটি অ্যাপস। গেল 13ই নভেম্বর এই অ্যাপসের কল্যাণেই বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার জোটে সাদাতের ঝুলিতে। দেশের জন্য সুনাম কুড়িয়ে আনা সাদাতের দাবি, সবাই এগিয়ে এলে পাল্টে দেয়া সম্ভব সামাজিক বাস্তবতা। একটা মানুষকে যখন কেউ এই অনলাইনে বারবার হ্যারাস করে, ওর মেন্টালিটি অনেক অন্যরকম হয়ে যায় এবং তখনই ও মূলত সুইসাইডের দিকে চলে যায়, ড্রাগের দিকে চলে যায়, পড়ালেখা থেকে দূরে সরে যায়। গবেষণাধর্মী প্রতিষ্ঠান CRI এর যুব সম্প্রদায়ের জন্য তৈরি ইয়ং বাংলা প্ল্যাটফর্মে 2018 সালে বিজয়ী হয়েছিলেন এই সাদাত। সেই অনুপ্রেরণায় এতটা পথ তিনি মাড়িয়ে এলেন, জানালেন অকপটে। ইয়াং বাংলা যে এত বড় একটা অপরচুনিটি ইয়াংদের জন্য করে দিচ্ছে, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নদী ভাঙন রোধে একটি চ্যানেল সচল রাখা, ক্যাপিটাল ড্রেজিং অব্যাহত রাখা এবং বন্যার পানির চাপ নিয়ন্ত্রণে বাফার জোন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে একনিক সভায় তিনি গ্রামীণ সড়ক অবকাঠামো পুনর্বাসনে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়কে মহাপরিকল্পনা নেওয়ার নির্দেশ দেন। সভায় 7,505 কোটি টাকা ব্যয়ে 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের মে মাসেই দেশের উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পান। ক্ষতিগ্রস্ত হয় 14টি জেলার 69টি উপজেলা। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় 28টি জেলার 182টি উপজেলা। বন্যা আর আম্পানে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো উন্নয়নে মঙ্গলবারের একনেক সভায় 5,905 কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়াও বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম জানান, গ্রামীণ জনপদের রাস্তাঘাট উন্নয়নে মহাপরিকল্পনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ড্রেজিং, ক্যাপিটাল ড্রেজিং, নিয়মিত ড্রেজিং, বাফার জোন তৈরি করা, ছোট ছোট নদী সেগুলো খনন করা, মেনটেন করা, এইগুলা হলো আজকের ওনার অনুশাসন ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিটুমিন ব্যবহার করা হয়, তার কোয়ালিটি যেন ঠিক থাকে সেটা নিশ্চিত করতে হবে। রাস্তায় যেন পানি না জমে, কারণ রাস্তায় পানি জমলেই রাস্তা নষ্ট হয়, সেটা দেখতে হবে। সভায় শেখ হাসিনার সাংস্কৃতিক পল্লী নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়াও খুলনা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় নতুন 3টি এবং সংশোধিত 2টি প্রকল্প অনুমোদিত হয়েছে। বর্জ্য ব্যবস্থার উন্নয়ন প্রকল্পটি 393 কোটি টাকা ব্যয় প্রস্তাব করা হয়েছে এবং প্রকল্পটি অনুমোদন হয়েছে কোনো সংশোধন ব্যতি রেখে। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি ব্যয় ধরা হয়েছে 7,426 কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন 78 কোটি টাকা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা থাকলেও নাগরিক জীবনে প্রতিষ্ঠিত হয়নি পূর্ণ সতর্কতা। রাজধানীর রমনা পার্ক এলাকায় আছেন রিপোর্টার রাজহার লিমন। করোনার দ্বিতীয় ঢেউয়ে নগরবাসীদের সচেতনতার হালচাল জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি।
ইকবাল, বাকি বিশ্বের মতো বাংলাদেশেও করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে যখন আলোচনা হচ্ছে এবং এই দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান, সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে যখন নানা পদক্ষেপের কথা বলা হচ্ছে, তখন ঐতিহাসিক রমনা পার্ক, শহরের ফুসফুস রমনা পার্কে অগ্রহায়ণের সকাল আমরা দ্বিতীয় ঢেউ নিয়ে নগর মানুষের মতামত জানব। তবে তার আগে কয়েকটি তথ্য আপনাকে জানিয়ে দিতে চাই। গেল 24 ঘন্টায় প্রতিদিন করোনায় মৃত্যুবরণকারী মানুষের সংখ্যা আবারও বেড়েছে এবং পরিসংখ্যানটি হলো গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 39 জন মানুষ মারা গেছে। এই তথ্যটি এজন্য সিগনিফিক্যান্ট যে এটি গেল 50 দিনের মধ্যে সর্বোচ্চ মৃতের রেকর্ড এবং একইভাবে দেশে গত একদিনে যে শনাক্তের সংখ্যাটা সেটি ছিল 2139 জন, যা গেল 10 সপ্তাহের মধ্যে সব থেকে বেশি এবং দেশে মোট রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে 4,36,000-এর বেশি এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে 6,000-এর বেশি, সংখ্যাটি 6,254 জন। আমরা একটু নগর মানুষের কথা শুনতে পাবো। দেখতে পাচ্ছেন যে ভোরের আলো যতটা স্পষ্ট হচ্ছে, ঠিক রমনা পার্ক কিন্তু উৎসবমুখর হয়ে উঠছে, মানুষের আনাগোনা বাড়ছে। আমরা এখানকার মানুষের সঙ্গে একটু কথা বলি। এখানে দেখতে পাচ্ছি যে নবীন এবং প্রবীণ সবাই মিলে এখানে সকালের যে অনুশীলন এবং শরীর ধরে রাখার জন্য যে ব্যায়াম সেটি করছেন। আমরা একটু একজনের কাছে যেতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলি। আমরা লাইভে আছি। করোনার যে দ্বিতীয় ঢেউয়ের কথা বলা হচ্ছে সে সম্পর্কে আপনি কিছু জানেন? দ্বিতীয় ঢেউ ব্যাপারটা কি? করোনা দ্বিতীয় ঢেউটা কি, এখন তো করোনা মানুষে মানে না, মানুষ তো আসতেছে এবং ব্যায়ামও করতেছে। সেটা মানবে কি করে? সেটা মানবে, এটা সরকার একটা সাজেশন দিবে, সেই সাজেশনের মতো মানতে হবে সেটা। কিন্তু সরকার তো এরই মধ্যে সাজেশন দিয়েছে শারীরিক দূর মাস্ক ব্যবহার করার জন্য, সরকার ডিসিশন দিয়েছে। কিন্তু আপনার তো মাস্ক নেই। আমি হঠাৎ করে রেখে চলে আসছি। না, তাহলে সচেতনতার কথা আপনিই বললেন, কিন্তু আপনিই তো সচেতন না। আমি তো সচেতন, সেটা রাইট। আমরা একটু যারা একটু প্রবীণ নবীন আছেন তাদের কাছে একটু যাই। আপনি তো নবীন, কি মনে করছেন? করোনা হবে না এই কারণে মাস্ক পরা দরকার নেই বা করোনা চলে গেছে এমন কিছু? না না স্যার, করোনা তো হবেই, কিন্তু স্যার আমি সকালবেলা নামাজের পরে সকালবেলা বের হয়েছি, কিন্তু আমার মাস্কটা আনি নাই। কিন্তু আমার প্রত্যেকটা মানুষের উচিত মাস্ক ব্যবহার করা। না, কিন্তু আপনি কি বুঝতে পারছেন যে এটিতে ঝুঁকি আছে? জি জি, অবশ্যই ঝুঁকি আছে। সবাই যে মাস্ক ছাড়া এসেছে বিষয়টা কিন্তু এমন নয়। আমরা এখন একজন প্রবীণের সঙ্গে কথা বলবো। আপনার মুখে মাস্ক দেখতে পাচ্ছি, কিন্তু মাস্কটা নাকের উপরে নেই, কিন্তু মাস্ক তো নাক ঢাকার জন্যই পরা হয় নাকি? জি জি জি, মাস্ক নাক ঢাকার জন্য, করোনা প্রতিরোধের জন্য মাস্ক ব্যবহার করা হয়। করোনা প্রতিরোধের জন্য, কিন্তু আপনি তো মাস্ক ঠিক মতো পরেননি। না, মাস্ক পরি নাই, মানে একটু নাকটা করে রাখছে আর কি, যাতে শ্বাস প্রশ্বাস ইজিতে, যেহেতু একটু জিম করতেছি ওই ক্ষেত্রে তো শ্বাস প্রশ্বাস বেশি প্রান্ত হয়, নিতে হয়। তো আপনার কি মনে হয় যে বয়সে যারা নবীন তারা কি মাস্ক কম পরে, এরকম কিছু মনে হয়? না, অল আর সিনসিয়ার আমার দৃষ্টিকোণ থেকে তারা ভালো, তারা মাস্ক ব্যবহার করতেছে, স্বাস্থ্যের প্রতি সচেতনতা আছে, সব মিলাই তারা মাস্ক ব্যবহার করতেছে আর কি। কিন্তু আপনারও আসলে ঠিকমতো মাস্ক পরা উচিত। আবারও আপনার নাকের থেকে মাস্কটি নেমে গেল। তো আমরা এই রমনা পার্কে দেখছি যে আসলে এখানে বিভিন্ন দলে দলে এবং পার্কের বিভিন্ন জায়গায় কিন্তু এখানে সকালের যে ব্যায়াম, শরীর ঠিক রাখার জন্য আসলে যারা স্বাস্থ্য বিশ্লেষক যারা আছেন, চিকিৎসক যারা আছেন, তারা কিন্তু করোনা মোকাবেলার জন্য এই নির্দেশনাটি বিভিন্ন সময় দিয়ে থাকে। আমরা দেখে থাকি যে শরীর ঠিক রাখার জন্য কিন্তু নানাভাবে ব্যায়াম করতে হবে। কিন্তু এই ব্যায়াম করতে যে আসছেন যারা, তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নানানভাবে অসচেতন। আমরা একজন সঙ্গে কথা বলি যে আপনাকে মাস্ক পরতে দেখছি এই পার্কে, কিন্তু আপনিই দেখছেন যে অনেকে পার্কে মাস্ক পরছে না। আপনার কাছে এটিকে কে মনে হয়? মাস্ক পরা উচিত, যেহেতু ভাইরাসটা এখন আবার ছড়াইতেছে, শীতকাল তো মাস্ক পরা অবশ্যই উচিত সবার। আমরা একটু আরেকজন তরুণের সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে একটু কথা বলবো। ব্যায়ামের সময় আপনি খুব কঠোর ব্যায়াম করছিলেন, আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু মাস্ক পরেননি, এর কারণটা কি বলবেন? আসলে ভিজে যাচ্ছে, মুখটা ভিজে মাস্কটা নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণেই মাস্কটা মানে ব্যাগে আছে, এজন্য পরিনি আর কি। কিন্তু আপনি কি মনে করেন যে আপনি কি শঙ্কামুক্ত? আমার জন্য একটু অনিরাপদ, তবে পরা উচিত বলে মনে করছি। তো আমরা এরকম নানান ধরনের মানুষ এখানে দেখতে পাচ্ছি। প্রবীণরা রয়েছেন, নবীনরা রয়েছেন এবং
বিশেষ করে যারা নবীন বয়সে যারা তরুণ তাদের মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতাটা কিন্তু আমরা এখানে একটু কমই দেখতে পাচ্ছি। বিপরীত দিকে যারা প্রবীণ রয়েছেন তারা কিন্তু অধিকাংশই মাস্ক পরছেন, তবে সঠিক নিয়মে মাস্ক পরা কিংবা মাস্ক ছাড়াও কিন্তু আমরা দেখছি। শেষ করতে চাই একটি বিষয় দিয়ে, সেটি হলো যে 100 বছর আগের স্প্যানিশ ফ্লু দিয়ে আসলে করোনার ঢেউ বলতে যেটি বোঝানো হচ্ছে, করোনা সর্বনিম্ন থেকে শুরু করে সমুদ্রের ঢেউয়ের মতো সর্বোচ্চ ঢেউ, এই প্রতিটি ধাপকে এক একটি ঢেউ বলা হচ্ছে। এবং বলা হয় যে 100 বছর আগের যে স্প্যানিশ ফ্লু সেই দ্বিতীয় ঢেউ কিন্তু অনেক মানুষ মারা গিয়েছিল এবং সব মিলিয়ে তখন কিন্তু 5 কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল এই দ্বিতীয় ঢেউয়ে বা সার্বিকভাবে সেই মহামারীতে। তো এখানকার মানুষরা সচেতন হচ্ছেন, তবে মনে করা হচ্ছে যে এই সচেতনতা আরও বাড়ার দাবি রাখে। তো এই ছিল রাজধানীর রমনা পার্ক থেকে আমার কাছে সবশেষ। রমনা পার্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আজহার লিমন, জানাচ্ছিলেন করোনার যে দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে সেই বিষয়টি নিয়ে আমাদের সাধারণ জনগণ কতটা সচেতন সেই বিষয়টি হচ্ছে তিনি জানাচ্ছিলেন সেখান। ঘন কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিমান চলাচল নির্বিঘ্ন করতে শাহজালাল সহ 3 আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হচ্ছে অত্যাধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা। একই সঙ্গে দেশের সব বিমানবন্দরের রানওয়ের লাইটিং ব্যবস্থাও উন্নয়ন করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন তাৎক্ষণিকভাবে রানওয়ের সব তথ্য জানার পাশাপাশি যন্ত্রের সাহায্যে অবতরণ পদ্ধতি উন্নত হলেই কেবল বিমান উড্ডয়ন ও অবতরণ নিরাপদ হবে। এতে কমবে যাত্রীদের দুর্ভোগ ও এয়ারলাইন্সগুলোর আর্থিক ক্ষতি। হাজেরা শিউলির রিপোর্ট। শীত এলেই এয়ারলাইন্সগুলোর উদ্বেগ বাড়ে। ঘন কুয়াশায় বা ভারী বৃষ্টিতে রানওয়ে দেখা না যাওয়ায় অনেক সময় বন্ধ হয়ে যায় বিমান চলাচল। এতে শিডিউল বিপর্যয় শুধু নয়, যাত্রী দুর্ভোগের পাশাপাশি অন্য দেশে উড়োজাহাজ অবতরণের কারণে ব্যয় বাড়ছে এয়ারলাইন্সগুলোর। বর্তমানে শাহজালাল সহ দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরের ILS বা ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের ক্যাটাগরি 1, ফলে বিরূপ আবহাওয়ায় দৃষ্টিসীমা 600 মিটারের নিচে নামলে বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা। বাকি 4টি অভ্যন্তরীণ বিমানবন্দরে নেই কোনো ILS। পোর ভিজিবিলিটি ল্যান্ডিং এর জন্য নেভিগেশন এড দরকার, আমাদের কিন্তু সাফিসিয়েন্টলি নাই সেগুলো। বাংলাদেশে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং ক্যাটাগরি 1, তাদের একটি এয়ারক্রাফট খুব বেশি হলে আপনার 250 ফিট পর্যন্ত আসতে পারে, কিন্তু তারপরে কিন্তু খুব রিস্কি এরিয়া। এখানে ভিজিবিলিটি যদি না ভালো থাকে, রানওয়ে যদি দেখা না যায়, এয়ারক্রাফটকে চলে যেতে হয়। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফিনান্সিয়াল লুজার, অ্যাজ ওয়েল এস আমাদের যে শিডিউলটা থাকে, ফ্লাইট শিডিউল থাকে, সেটা একটা ডিসরাপশন হয়ে যায়, এটা আসলে রেপুটেশনের ব্যাপার হয়ে যায়। সব কিছু মিলে আসলে এয়ারলাইন্সে ক্ষতিগ্রস্ত হয় দিন শেষে। অটোমেটিক আবহাওয়া পর্যবেক্ষণ পদ্ধতি স্থাপনের পাশাপাশি ILS এর ক্যাটাগরি উন্নয়নের কথা জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। ঢাকাতে এখন নতুন করে অটো ওয়েদার সিস্টেম লাগতেছে, ভিজিবিলিটি, তারপরে উইন্ড কন্ডিশন, এগুলো তারা ফোরকাস্ট করতে পারবে ডিজিটাল মোডে এবং ভয়েস কমিউনিকেশন হয়ে যাবে। পাইলট জানতে পারবে সরাসরি যে এখন ওই রানওয়েতে কী কন্ডিশন আছে। আগামী শীতকে সামনে রেখে প্রত্যেক বিমানবন্দরের রানওয়ে লাইটগুলোকে আমরা আপগ্রেড এবং যেখানে যেখানে স্বল্পতা আছে ওগুলোকে আমরা পূরণ করছি। গেল বছর নভেম্বর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত 24টি ফ্লাইট বিরূপ আবহাওয়ার কারণে শাহজালাল বিমানবন্দরে নামতে না পেরে অন্য দেশে অবতরণে বাধ্য হয়। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর 3 নম্বর ঘাটে ভোর থেকেই বসেছে পাইকারি মাছের বাজার। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শওকত আলী সৈকত, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ ইকবাল। ভোর 5টা থেকেই কিন্তু নারায়ণগঞ্জের সেই 3 নম্বর ঘাট পাইকারি মাছ বাজার বেচা কিনা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা মাছ বাজারে এসে কেনাকাটা করছেন। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এই মাছ বাজারটি কিন্তু প্রায় 100 বছরেরও প্রাচীন একটি বাজার। এখানে শীতলক্ষ্যা নদীর তীরে শীতলক্ষ্যা নদীতে পণ্য পরিবহন সুবিধা থাকায় এই নদীর তীরকে কেন্দ্র করে 100 বছর পূর্বে এই মাছ বাজারটি প্রতিষ্ঠিত হয়। তো এই মাছ বাজারে সব ধরনের মাছই কিন্তু পাওয়া যায়। বিশেষ করে নদীর এবং হাওর অঞ্চলের বড় বড় মাছ, দেশি সব ধরনের মাছই এখানে পাওয়া যায়। এই বাজারের সবচেয়ে বড়
বৈশিষ্ট্য হচ্ছে যে এখানকার মাছগুলো একেবারেই ফরমালিন এবং বিষমুক্ত টাটকা মাছ, যে কারণে কিন্তু মানুষ এখান থেকে নিয়মিত মাছ কেনাকাটা করে থাকেন। আর দামও কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য বাজারের তুলনায় এখানে সাশ্রয়। আর একটা বিষয় জানিয়ে রাখছি যে এই পাইকারি মাছ বাজার থেকেই মাছ, সব ধরনের মাছ শহরের বিভিন্ন পাড়া মহল্লার অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেই বাজারে মাছ সরবরাহ হয়ে থাকে। পাইকারি এবং খুচরা ক্রেতারা ভোর সকাল থেকেই এই মাছ বাজারে এসে কেনাকাটা করেন, মাছ কেনেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নদীর মাছ, বড় বড় মাছ, টাটকা তাজা মাছ সকাল থেকেই আড়তদাররা সাজিয়ে বসেছেন এবং ক্রেতাদের আনাগোনা শুরু হয়েছে। বেলা যতই বাড়ছে মাছ বাজার ততই আস্তে আস্তে জমতে শুরু করবে। আরেকটা বিষয় আপনার জানিয়ে রাখছি, এই মাছ বাজারে শুধু পাইকারি মাছ ক্রেতা বিক্রেতাই না, সাধারণ মানুষও কিন্তু এখান থেকে নিয়মিত মাছ কিনে থাকেন। বিভিন্ন সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠানগুলিতে যেমন যত মানুষের যে অতিরিক্ত মাছের যে চাহিদা থাকে সেই চাহিদা পূরণ করতেও কিন্তু মানুষ এই বাজার থেকে মাছ সংগ্রহ করে থাকেন, কেনাকাটা করে থাকেন। এখানে গত কয়েক মাস আগে দেশে যে প্রাকৃতিক দুর্যোগ ছিল, যে বৃষ্টি এবং বন্যার কারণে মাছ সরবরাহ কিন্তু কম ছিল, কিন্তু এখন সেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং শীত মৌসুমের একটা সেই মৌসুম শুরু হচ্ছে, যে কারণে নদী এবং হাওর অঞ্চলগুলোতে এবং প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। সেই সাথে নদীর পদ্মার টাটকা তাজা বড় বড় ইলিশও কিন্তু এই মাছ বাজারে পাওয়া যায়। আমরা গত কয়েক সপ্তাহ যাবৎ দেখছি যে এখানে 2-2.5 কেজি ওজনের ইলিশ মাছও এই বাজারে উঠেছে এবং বেচাকেনা হচ্ছে। এই সকাল ভোর 5টা থেকে মূলত এই মাছ বাজারে কেনাকাটা বেচাকেনা শুরু হয় এবং বেলা 11টা সাড়ে 11টা পর্যন্ত চলে। অনেক সময় ক্রেতাদের ভিড় থাকলে এই মাছ বাজারের কিন্তু আরও দীর্ঘ সময় পর্যন্ত বেচাকেনা হয়। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে এই মাছ বাজারের যেসব মাছ এখানে রয়েছে সেগুলো কিন্তু এই নদীতে ভোর রাত থেকেই, গভীর রাত থেকেই এই শীতলক্ষা নদী পথে, নদীর ঘাট দিয়ে ট্রলারে, লঞ্চ বা বিভিন্ন নৌযানে করে এই গভীর রাত থেকে মাছ এই বাজারে আসতে শুরু করে। আড়তদাররা সেই মাছ রাতেই, ভোর রাত থেকেই সেই মাছ তাদের আড়তে এনে রাখেন এবং সকাল ভোর 5টা থেকে ক্রেতাদের যখন আনাগোনা আসা যাওয়া শুরু হয় তখন থেকেই মূলত বেচাকেনাটা বাড়ে। তো ইকবাল, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর 3 নম্বর ঘাটে পাইকারি মাছ বাজারের সবশেষ খবর। শীতলক্ষা নদীর 3 নম্বর ঘাট এলাকা থেকে সেখানকার পাইকারি মাছ বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শওকত আলী সৈকত। কেজি নয়, পেঁয়াজের পুরো 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। বিশ্বের নানা দেশ থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জে ডলারে কেনা পেঁয়াজ পচে যাওয়ায় এমন দুরবস্থা। এমনকি টাকা দিয়ে গাড়ি ডেকে এনে ফেলেও দেয়া হচ্ছে পচা পেঁয়াজ। এতে কোটি কোটি টাকা ক্ষতির মুখে আমদানিকারকরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। খাতুনগঞ্জের প্রতিটি আড়তের সামনে পড়ে আছে শত শত বস্তা পচা পেঁয়াজ। রপ্তানিকারক দেশ জাহাজ ভর্তি করার সময় কন্টেনার সংক্রান্ত অসচেতনতার কারণে পচে যাচ্ছে পেঁয়াজ। এতে কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পচে যাচ্ছে আপনার, এটা তো মালটা ঠিক মতো ডেলিভারি হচ্ছে না। এরপর হচ্ছে আপনার অনেক সময় শিপের মধ্যে টেম্পারেচারের সমস্যা হচ্ছে, এটা হয়তো বা অ্যাডজাস্টমেন্টটা ঠিক মতো হচ্ছে না আর কি। 25% টাকাও আমাদের কভারি হবে না, মানে যে বাজার যে মূল্য আছে বর্তমান পেঁয়াজের। কিছু কিছু পেঁয়াজ
আপনার ফেলে দিতে হচ্ছে, সেখানে 1 টাকাও পাওয়া যাচ্ছে না। একে তো গ্যাস ও পানি ঝরে পচে যাচ্ছে, তার উপর ছড়াচ্ছে দুর্গন্ধ। খাতুনগঞ্জে 50 কেজি ওজনের বস্তা পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 15 টাকায়। ভালো পেঁয়াজ যদি আমরা বিক্রি করি 40 টাকা, এখানে বিক্রি করছি 15 টাকা, 10 টাকা, 5 টাকা। বস্তা হিসেবে বেচা কিনে হয়েছে কিছু, আর কিছু ফেলে দিচ্ছি, কিছু মিউনিসিপ্যালিটি গাড়িতে তুলে দিচ্ছি। এখন এগুলো গন্ধ ছড়াচ্ছে চারিদিকে, এখন মানে তো মালটা তো কোথাও নিতে পারছে না, ঘরে নামাতে পারছে না, বাইরে নামাতে রাখতে পারছে না, পচে যাচ্ছে যে এগুলো বেশিরভাগই ফেলে দিতে হচ্ছে। এখন অনেক পেঁয়াজ ফেলে দিতে টাকাও লাগতেছে। এই অবস্থায় ক্ষতি সামাল দিতে সরকারের তদারকি বাড়ানোর দাবি ব্যবসায়ী নেতাদের। কোটি কোটি টাকা লোকসান, তার ব্যাংকের দেউলিয়া হয়ে যাচ্ছে। এখন কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নাই, প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই, তারা কিন্তু দেখভাল করছে না। ভারত রপ্তানি বন্ধের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় পেঁয়াজ। পাকিস্তান ও মিয়ানমার সহ নানা দেশের পেঁয়াজে ধরছে পচন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম কাস্টমসের জব্দকৃত মালামাল ছাড়িয়ে নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের নথি, চাল এবং নকল ওয়েবসাইট তৈরির সাথে জড়িত 3 জনকে গ্রেফতার করেছে সিআইডি। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পণ্য আমদানির আড়ালে বিদেশে টাকা পাচারের ঘটনা ধামাচাপা দিতে সরকারি নথিপত্র ও ওয়েবসাইট জাল করা হয়েছিল বলে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। সাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিআইডির অভিযানে প্রথম গ্রেপ্তার হন সিএন্ডএফ প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজের মালিক গোলাম মাওলা খান। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী গ্রেপ্তার করা হয় ব্যবসায়িক অংশীদার গোলাম ফারুক খান এবং আবুল খায়ের পারভেজ নামে আরও 2 জনকে। এর মধ্যে আবুল খায়ের পারভেজ হল বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট নকল করার মূল হোতা। আবুল খায়ের পারভেজ ইতিপূর্বে রানা এবং রাসেলের কাছ থেকে অর্ডার পাওয়ার পরে ইতিপূর্বে আরও 2 থেকে 3টি ওয়েবসাইট তারা তৈরি করেছে বলে আমাদের জানা গেছে। পণ্য আমদানির আড়ালে বিদেশে টাকা পাচারের হার আশঙ্কাজনক বাড়তে থাকায় সরকারি নথিপত্র জাল করার হার বাড়ছে বলে মনে করছেন কাস্টমস কর্মকর্তারা। বিশেষ করে গত কয়েক মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আসা পণ্যের ক্ষেত্রে এ ধরনের অন্তত 12টি ঘটনা উদ্ঘাটন করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তাদের 3 ধরনের অপরাধ ছিল। প্রথম হচ্ছে মিসডিক্লারেশনে পণ্য এনেছেন, সুইটকর্ন এবং অলিভ ঘোষণায় নেসলে ল্যাক্টোগ্রো আমদানি শর্তযুক্ত আমদানির পণ্য এনেছেন। তারপরে তারা সিপি জাল করেছেন, তারপরে তারা বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট জাল করেছেন। এদিকে চট্টগ্রাম বন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণায় পণ্য আনা এবং সে সাথে সরকারি বিভিন্ন নথিপত্র জাল করায় ব্যবসায়ীরা পড়ছেন বিব্রতকর পরিস্থিতিতে। তারা কিভাবে এই সমস্ত কাজ করে সেটার গভীরে গিয়ে যাতে সমস্ত জিনিস বাইর করা যায়, ভবিষ্যতে কেউ যেন এই সমস্ত খারাপ কাজের সাহস না পায় তার জন্য ব্যবস্থা করতে হবে। গত 28 এপ্রিল চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পিনাট এবং অলিভ আমদানির নামে উচ্চ শুল্কের গুরুদুধ আনার ঘটনা ধরা পড়ে। এই ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠানকে 70 লাখ টাকা জরিমানা করা হয়, কিন্তু প্রতিষ্ঠানটি জব্দকৃত মালামাল ছাড়িয়ে নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি এবং ওয়েবসাইট নকল করলে কাস্টমসের অনুসন্ধানে তা ধরা পড়ে যায়। পরে কাস্টমসের পক্ষ থেকে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। লাইসেন্স পাওয়ার পর টাওয়ার নির্মাণের শর্ত মানেনি 4 প্রতিষ্ঠানের কেউই। বিটিআরসির চাপে 2 বছর পর 3 অপারেটর কাজ শুরু করলেও অন্যটি আটকে আছে আলাপ আলোচনাতেই। তারপরও নেটওয়ার্ক সেবার বিশৃঙ্খল পরিস্থিতির দায় নিতে চান না টাওয়ার অপারেটররা। এমনকি 2 বছরের বকেয়া লাইসেন্স নবায়ন ফি প্রায় 45 কোটি টাকাও পরিশোধ করতেও নারাজ তারা। যদিও বকেয়া আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়েছে বিটিআরসি। শুভ খানের রিপোর্ট। 2018 সালের নভেম্বরে 4 প্রতিষ্ঠানকে টাওয়ার নির্মাণের লাইসেন্স দেওয়ার সময় নেটওয়ার্ক সম্প্রসারণে 5টি শর্ত দেয় বিটিআরসি। এর মধ্যে প্রথম বছর বিভাগীয় শহরে এবং দ্বিতীয় বছর জেলা শহরে নেটওয়ার্ক নিতে হবে। শুধু তাই নয়, দ্বিতীয় বছর থেকে বার্ষিক লাইসেন্স ফি 5 কোটি টাকার সঙ্গে বিটিআরসির সাথে 5.5% হারে করতে হবে রাজস্ব ভাগাভাগি। সামাজিক দায়বদ্ধতা তহবিলে দিতে হবে আরও 1%। তবে মুঠোফোন ও টাওয়ার প্রতিষ্ঠানের মধ্যে সেবা সংক্রান্ত চুক্তি জটিলতায় 2 বছর ধরে ঝুলে আছে নেটওয়ার্ক শেয়ারিং কার্যক্রম। ফলে গ্রাহক সেবা দিতে হিমশিম খাচ্ছে মুঠোফোন অপারেটররা। ভালোভাবে আমরা পাচ্ছি না। কোম্পানি যেভাবে বলতেছে যে আমরা 4G পাইতেছি, কিন্তু সেই ক্ষেত্রে আসলে মেনলি আমরা 4G পাইতেছি না। দেখা যায় যে অনেক সময় আমাদের 2G বা 1Gও চলে আসে। তো সব জায়গায় আমরা কিছু কিছু সময় দেখা যায় যে আমাদের নেট কানেকশনই থাকে না। নোটিশ ডাউনলোড দিতে গেলে অনেক সময় লাগছে। তাছাড়া আমাদের আরও ইন্টারনেট কানেকশন অনেকটা স্লো। আমরা যেরকম আশা করি কিন্তু সেরকম আমরা পাচ্ছি না। কোয়ালিটিটা ডেটোরিয়েট করছে। আমাদের কাস্টমারদের কমপ্লেইন থেকেই যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তারা
যথাযথ স্পিড পাচ্ছেন না। অবশেষে বিটিআরসির হস্তক্ষেপে কেটেছে সেই জটিলতা। টাওয়ার নির্মাণের কাজ শুরু করেছে টাওয়ার অপারেটররা। যদিও 2 বছর ধরে চলা জটিলতার দায় বিটিআরসির ওপরই চাপাচ্ছে টাওয়ার অপারেটররা। দিতে চায় না 2 বছরের বকেয়া রাজস্ব। সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বিটিআরসি সেট করে দিবে। 3 বার এই এসএলএটা সেট হয়েছে, এগ্রিমেন্ট হয়নি। মোবাইল অপারেটররা অনেক জায়গাতে অবজেকশন ছিল, আমরা ব্যবসা করতে পারিনি। প্রথম 2 বছরের লাইসেন্স, অ্যানুয়াল লাইসেন্স ফি মওকুফ করা হয়। বিটিআরসি বলছে সেবা সংক্রান্ত চুক্তি নির্ধারণের দায়িত্ব তাদের নয়, কোনো সুযোগ নেই পাওনা আদায়ে ছাড় দেয়ারও। দুই পক্ষ যদি আসলে না পারে তখন বিটিআরসি ইন্টারফেয়ার করে আসলে করে দেবে। যদি তারা ফি কমানোর কথা বলে বিটিআরসি কিছু করতে পারবে না, বিটিআরসি এটাকে সরকারের কাছে উপস্থাপন করবে। সম্প্রতি বিটিআরসির সঙ্গে বৈঠকে সারা দেশে 350টি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাওয়ার নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে 4 টাওয়ার অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বৃহত্তর সিলেটের শীতলপাটি কুটির শিল্পের গণ্ডি পেরিয়ে হয়েছে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত পণ্য। দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের তকমা পাওয়া এই উপকরণটি ক্রমশ হারিয়ে যেতে বসেছে। দীর্ঘদিন ধরে কাঁচামাল ও পুঁজি সংকটে এতদিন কোনো মতে চললেও করোনার ছোবলে পড়েছে অস্তিত্ব সংকটে। স্থানীয় প্রশাসন বলছে শিল্পটিকে বাঁচাতে চেষ্টা চলছে। মৌলভীবাজার প্রতিনিধি শাহ ওলিদুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। শীতলপাটি রাজ্য মৌলভীবাজারের সদর, রাজনগর, জুড়ি ও বড়লেখা উপজেলার বেশ কয়েকটি গ্রাম। 1000-এর বেশি পরিবার যুক্ত এই শিল্পের সঙ্গে। কারিগররা জানান কাঁচামাল সংকট ও মূলধনের অভাব রয়েছে। পাশাপাশি কাঙ্ক্ষিত দাম না পাওয়া ও প্লাস্টিক পণ্যের সঙ্গে পেরে না ওঠায় অনেকেই পেশা ছেড়েছেন। বেতন মিলে না, যদি আনা যায় রাজ্য দাম আমরা পড়তা বসে নাই, এর থেকে আমরা কাজ করি না। এই ফাটির জিনিসপত্রেরও দাম, এই মালটা আনতে অনেক পয়সা লাগে। আমরা 1.5 মাস 2 মাস গত থিয়ার করে যে বাজারও লইয়া যাই। বাজারও গিয়া তো সেই মূল্য পাই না, মূল্য না হওয়ার কারণে আমরা তো হরিমা ফ্যামিলি লইয়া চলতে পারি না। করোনাকালে উৎপাদিত পণ্য অবিকৃত থাকায় দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। করোনায় আমরা এই কাজটা বিরত হয়ে গেছে, গিয়া বেচা কিনি নাই। বিগত কয়েকদিন আগে উপজেলায় একটা প্রশিক্ষণ আছিল, ওইখানে কিছুটা সহায়তা পেয়েছি। এখন আবার আমরা পুনরায় কাজ চালাচ্ছি। এই শিল্পকে এগিয়ে নিতে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। বিভিন্ন অর্থনৈতিক এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন সহায়তার মাধ্যমে আমরা চাই এই শিল্পটি একটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছাক। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা পেয়েছে শীতলপাটি। 2018 সালে সম্মাননা পেয়েছেন রাজনগর উপজেলার ধুলিজুড়ার বাসিন্দা আরতি রানী ও অরুণ কুমার। সময় সংবাদ, মৌলভীবাজার। পানি কমে যাওয়ায় তীব্র ভাঙনের কবলে পড়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গড়াই ও চিত্রা নদী পাড়ের মানুষ। নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, বসতবাড়ি সহ বহু স্থাপনা। ভাঙনের কবলে নদীগর্ভে গেছে 2টি পাকা সড়ক। উপজেলার অন্তত 10টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসময়ে নদী ভাঙনের জন্য অপরিকল্পিতভাবে নদী খননকে দুষছেন এলাকাবাসী। ভাঙন রোধে বারবার মন্ত্রণালয়কে জানানো হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি বলে অভিযোগ তাদের। তবে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আশুলিয়ায় বকেয়া বেতন ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পোশাক কারখানা শ্রমিকরা। গতকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেস ক্লাব চত্বরে অবস্থান নেন A1 বিডি লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ, গত 4 মাস আগে শ্রমিকদের 11 মাসের বেতন বকেয়া রেখে হঠাৎই কারখানাটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এরপর থেকে চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। পৌর মেয়রের বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন করে পরিবহন শ্রমিকরা। এ সময় তারা অভিযোগ করেন, সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য উপজেলার পৌর মেয়রের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন প্যানেল মেয়র ও কাউন্সিলর। পৌর মেয়র নির্মাণাধীন বাস টার্মিনালের জমি আরেকটি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার প্রতিবাদ জানান শ্রমিকরা। এদিকে অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন দাবি করেন, চাঁদার টাকা না পেয়ে একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভোরে জমে উঠেছে টাটকা সবজির কেনা বেচা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
ধন্যবাদ ইকবাল। আমি এখন আছি কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার তারাকান্দি পাইকারি সবজি বাজারে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে কিশোরগঞ্জের যে এই যে এলাকাটি আছে সেটি সবজির ময়াল হিসাবে পরিচিত। পাকুন্দি সহ কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় যে শীতকালীন সবজি এই বাজারে আসে, পাইকারি বাজারে সকাল থেকেই বিভিন্ন ট্রাকে করে পিকআপে করে এই বাজারে সবজি আসে বিভিন্ন এলাকা থেকে। আর এই যে সকাল থেকে কেনাবেচা শুরু হয় আর কৃষকরা তাদের যে ক্ষেতের তাজা টাটকা সবজি এই বাজারে নিয়ে আসে এবং এইখান থেকে যে সবজি পাইকারি যে বিক্রি হয় সেগুলা কিশোরগঞ্জ সহ ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ কারওয়ান বাজার সহ দেশের বিভিন্ন এলাকায় এখান থেকে সবজি নেওয়া হয়। আমরা এখানে যে এসে দেখেছি যে সকাল থেকে যে আস্তে আস্তে সবজি আসছে, এখন পর্যন্ত বাজারটি ঠিক জমে ওঠেনি। কৃষকরা চারপাশ থেকে সবজি নিয়ে আসছেন এবং ট্রাকে করেও সবজি আসছে। এখানকার যে ব্যবসায়ীরা ক্রেতা বিক্রেতাদের ভিড় বাড়ছে এবং তারা যেটি বলছেন যে এরই মধ্যে সবজি আসতে শুরু করেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে 1 ঘন্টার মধ্যেই যে সবজির সমারোহ এখানে সবজিতে সয়লাভ হয়ে যাবে এবং এই কেনাবেচা চলবে আরো ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত। 10টা 11টা 11:30 পর্যন্ত এখানকার যে সবজি কেনাবেচা হয়। আর এখানকার যে সবজির বিশেষত্ব হচ্ছে যে এখানে যে কীটনাশক মুক্ত কৃষকদের যে ক্ষেতের সবজি সেগুলা এই বাজারে নিয়ে আসা হয়। আর তারাকান্দি যে বাজারটি এটি প্রায় 50 বছরের পুরনো একটি বাজার এবং 50 বছর ধরে এই বাজারে সবজি কেনাবেচা হয়ে আসছে এবং দেশের নানা প্রান্ত থেকে বড় বড় পাইকার ব্যবসায়ী যারা আছেন তারা ট্রাক নিয়ে এখানে আসেন এবং সবজি কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। এখানকার যে আড়ত মালিক এবং ক্রেতা বিক্রেতারা যেটি জানিয়েছেন যে এই বাজারে সবজির সমারোহ আস্তে আস্তে বাড়ছে। কৃষকদের উৎপাদিত সবজির যে আসার সাথে সাথে দাম আগের চেয়ে কিছুটা কমেছে এবং আগের চেয়ে কম দামি সবজি বিক্রি হচ্ছে। এখানকার যাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত সিম 42 টাকা, বেগুন 25 টাকা, ফুলকপি 40 থেকে 42 টাকা, টমেটো 40 থেকে 42 টাকা, কাঁচা টমেটো যেটি, এছাড়া ডাটা, লাল শাক, মূলা সহ অসংখ্য সবজি, বিভিন্ন সবজি এখানে আসছে এবং ব্যবসায়ীরা কেনাবেচায় আস্তে আস্তে এই বাজারটি মুখরিত হয়ে আসছে। আর এখানে যে প্রায় 25-30টি সবজির আড়ত আছে, সেই আড়তগুলোতে কেনাবেচা এর মধ্যেই শুরু হয়েছে এবং ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে কিশোরগঞ্জের যে সবজি পাকুন্দি এলাকার সবজিটা আসলে খুবই উন্নত এবং অর্গানিক সবজি হিসাবে পরিচিত। আর যে কারণে এই সবজির কদর রয়েছে সারা দেশের। এখানকার কিশোরগঞ্জের যে 13টি উপজেলায় বিভিন্ন ছোট ছোট যে হাট বাজার, এই হাট বাজারে এখান থেকে সবজি নিয়ে যাওয়া হয়। এছাড়া অন্যান্য দেশের অন্যান্য জায়গায় যে সবজি পাঠানো হয়। আর এইখানকার যে সবজি নিজেদের চাহিদা মেটানোর পরে যে অন্যান্য জায়গায় নেওয়া হয়। আর এইখানকার যে বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে এই এলাকার সবজি যে বাজারে আসতে শুরু করেছে এবং সবজির যে সমারোহ বাড়ার সাথে সাথে দাম আগের চেয়ে অনেকটা কমতির দিকে এবং আরো কিছুটা কমবে এক সময়। এই সবজির যে কেনাবেচা বাড়ার সাথে সাথে দাম কমবে বলে তারা জানিয়েছেন। আর তারা যেটি বলছেন যে এখানকার যে তারাকান্দির যে বাজারটি পাকুন্দি উপজেলার যে জাঙ্গালিয়া ইউনিয়নের যে তারাকান্দি বাজার, এই বাজারে সাধারণত যে ঢাকার, রাজশাহী, সিলেট এবং দেশের অন্যান্য স্থান থেকে পাইকাররা যারা আসেন তারা এখান থেকে সবজি কিনে নিয়ে যান। আর যারা যেটি বলছেন যে এই যে লোকাল যে সবজিগুলো উৎপাদিত হচ্ছে সেগুলাই যে কৃষকরা আরো যদি দাম একটু বেশি পান এবং তারা যেটি বলছেন যে যদি দামটা আগে একটু বাড়ে তারা লাভবান হবে। তবে ক্রেতা যারা আছেন তারা তাদের সাধ্যের মধ্যে কম দামের মধ্যে, দাম কম থাকায় ক্রেতারা খুশি যে তারা কম দামে ভালো সবজি কিনতে পারছেন এবং এই বাজারটি এলাকার যে সবজির চাহিদা মিটিয়ে থাকে। তো আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে
আমরা যেটি দেখছি এখন পর্যন্ত সবজি আসা অব্যাহত রয়েছে এবং বাজারের যে ব্যবসায়ীরা বলছেন যে আর আধা ঘন্টার মধ্যেই এই বাজারটি সবজিতে সয়লাভ হয়ে যাবে এবং কেনাবেচা যেটি বাড়বে। আর তারা যেটি বলছেন এই বাজার থেকে প্রতিদিন অন্তত 25 থেকে 30 লাখ টাকার সবজি কেনাবেচা হয়। তো কিশোরগঞ্জের পাকুন্দিয়া তারাকান্দি বাজার থেকে সবজির যে পাইকারি হাটের এই ছিল আমার কাছে সবশেষ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভোর থেকে জমে উঠে টাটকা সবজির কেনাবেচা সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নূর মোহাম্মদ। চুয়াডাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপলক্ষে মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শতাধিক কৃষকের মাঝে ভুট্টা, সরিষা ও বোরো ধানের বীজ এবং সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সদর উপজেলার ৭,৩৫০ জন কৃষককে এই সহায়তা দেবে কৃষি বিভাগ। নীলফামারীতে প্রয়াত বিশিষ্টজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলার অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ প্রয়াত 21 জন বিশিষ্ট ব্যক্তিবর্গের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে এক আলোচনা সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদান তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী 2 আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। আবারও দেশের বাইরের খবর। প্রথম ধাপের ক্ষত না শুকাতে করোনার তৃতীয় ঢেউ আবারও অচল অবস্থা পর্তুগালে। প্রায় প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। সেই সঙ্গে নানা শঙ্কায় উদ্বেগ প্রবল হচ্ছে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। তবে রাত্রিকালীন ও সাপ্তাহিক ছুটির দিনে কারফিউতে এই সপ্তাহে কিছুটা কমতে শুরু করেছে নতুন আক্রান্তের সংখ্যা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। নভেম্বরের শুরুতে আবার করোনার সংক্রমণ হুহু করে বাড়তে থাকায় নড়েচড়ে বসে পর্তুগাল সরকার। নিয়ন্ত্রণে দ্বিতীয় সপ্তাহে আসা জরুরি অবস্থার ঘোষণায় রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত এবং ছুটির দিনে দুপুর 1টা থেকে পরদিন সকাল পর্যন্ত লিসবন, পোর্তো সহ দেশটির বিভিন্ন স্থানে কারফিউ জারি করে সরকার। চলমান বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নেও তৎপরতা দেখায় সংশ্লিষ্ট প্রত্যেকটি দপ্তর। নিয়ম না মানায় অনেককেই করা হয় জেল জরিমানা। কারফিউ জারির দ্বিতীয় সপ্তাহে সংক্রমণের হার গড়ে 6 থেকে 4 হাজারের ঘরে নেমে আসার সুফল পাওয়া গেলেও উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরা। উইকেন্ডে যে নিষেধাজ্ঞা জারি করেছে রেস্টুরেন্টগুলো বন্ধ রাখার, সেটা আসলে একদিক দিয়ে মানুষজন ক্ষতির সম্মুখীন হয়েছে। এতে অনেকে চাকরি হারারও সম্ভাবনা দেখা দিয়েছে। তৃতীয় দফায় যেটা পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন নির্দেশনা ইতিমধ্যে সেটা আমরা জানি। হয়তো মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে, রাত্র 11টার পর আর কাউকেই বাহিরে থাকা চলবে না। চলমান জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়াতে শুক্রবার বিতর্কে অংশ নেবেন সংসদ সদস্যরা। তবে সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে বিভিন্ন সংগঠন। করোনার বর্তমান পরিস্থিতিতেও চলমান জরুরি অবস্থার মধ্যেই বড়দিনকে সামনে রেখে নগর সজ্জার কাজ শুরু করেছে পর্তুগাল। তবে এবছরের বড়দিন উদযাপন যে সাধারণ হবে না সেই হুঁশিয়ারি কিন্তু এর মধ্যে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। তবে নাগরিকদের প্রশ্ন হলো, শুধু বড়দিন না, তারপরেই কি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে দেশটি? দক্ষিণ আফ্রিকায় 3 মাস ধরে নিখোঁজ রয়েছেন 4 প্রবাসী বাংলাদেশি। গত অগাস্টে নিজেদের গাড়ি থেকেই উধাও হয়ে যান তারা। তাদের সন্ধানের দাবিতে বাংলাদেশ হাইকমিশন এবং কমিউনিটির সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীর পরিবার। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সে দীর্ঘদিন ধরেই ব্যবসা করে আসছিলেন প্রবাসী মহাসিন, সাইফুল, ফরহাদ ও রাসেল। গেল আগস্টে নিখোঁজ হন তারা। নিখোঁজের পরে পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি তাদের। তারা কিডন্যাপের শিকার হয়েছেন কিনা আমরা তাও জানি না। তাহলে তারা কোথায় আছেন? তারা কি বেঁচে আছেন না মারা গেছেন? তাদের জীবিত উদ্ধারে সবার সার্বিক সহযোগিতা চেয়েছে স্বজনরা। বাংলাদেশের সরকার, হাই কমিশন এবং সাউথ আফ্রিকার প্রবাসী বাংলাদেশের সহযোগিতা চাই। নিখোঁজ 4 প্রবাসীর মধ্যে 3 জনের বাড়ি নোয়াখালী এবং অন্যজনের বাড়ি সিলেট জেলায়। দক্ষিণ আফ্রিকায় ব্যবসা বাণিজ্যে প্রবাসীদের অবারিত সুযোগ থাকলেও সম্প্রতি আইন শৃঙ্খলা অবনতিতে হত্যা, খুন, কিডন্যাপ আর নিখোঁজের ঘটনা ঘটছে ব্যাপক হারে। সরকারের কঠোর অবস্থানের মধ্যেও অপরাধ কন্ট্রোল না হওয়া আর 4 প্রবাসী বাংলাদেশির নিখোঁজে উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ডুবেছে প্রাচীন সভ্যতার দেশ ইতালি। গড়ে 30,000-এর বেশি আক্রান্ত হচ্ছে প্রতিদিন। ইতালি সরকারকে দ্বিতীয় পর্যায়ের করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রতিটি ক্ষেত্রে। ইতালির ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুদ রহমান। বর্তমানে ইতালিতে করোনা সংকট জটিল থেকে জটিলতর হচ্ছে। গত 2 সপ্তাহ আগে প্রধানমন্ত্রী জোসেফ কোন্তে বলেছিলেন আগামী মার্চ মাসে সমগ্র ইতালিতে 3 ইউরোতে মিলবে করোনা ভ্যাকসিন। কিছুদিন পর স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সা বলেন আগামী জানুয়ারিতে মিলবে করোনা ভ্যাকসিন। এখন আবার সরকার বলছে এই ডিসেম্বরেই মিলবে কার্যকরী ভ্যাকসিন। কিন্তু এই ভ্যাকসিন কোত্থেকে আসবে বা কোন প্রতিষ্ঠান সরবরাহ করবে, ইউরোপের কোন দেশ তা যোগান দেবে কিনা তার সঠিক উত্তর নেই সরকারের কাছে। এদিকে গত 2 দিন আগে হঠাৎ করেই ইতালিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয় 400 মিলিয়ন ইউরো বরাদ্দ দেয় SARS-CoV-2 ভাইরাস প্রতিরোধের জন্য। ইতালির সার্কো হসপিটাল ও স্টেট ইউনিভার্সিটি অফ মিলান যৌথভাবে SARS-CoV-2 ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছিল। SARS-CoV-2 করোনা গোত্রের একটি ভাইরাস। এই অবস্থায় ধারণা করা হচ্ছে ইতালি তাদের পরিচিত পথেই হাঁটছে। এই ভাইরাসের প্রতিষেধক করোনা টিকার জন্য ব্যবহৃত হবে কিনা তা নিয়ে চলছে বিশ্লেষণ। আমাদের এখানে বাঙালি কমিউনিটিতে একটি আতঙ্ক বিরাজ করছে, যেহেতু করোনা ভাইরাসে এখন আগের চেয়ে অনেক উচ্চ ক্ষমতা নিয়ে আমাদের আক্রমণ করছে। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে বাংলাদেশিদের মধ্যে সংক্রমণের মাত্রা বেড়েছে অত্যাধিক হারে। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং এই ইতালি সরকারের আইন, এই নিষেধাজ্ঞা মেনে চলবেন। শতকরা 50% বাংলাদেশি ইতালিতে করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় দ্বিতীয় পর্যায়ের করোনা মোকাবেলা করা গেলেও এবার নতুন করে সংক্রমণের সংখ্যায় সাউথ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানাচ্ছেন SM আমিনুর রুবেল। অস্ট্রেলিয়ার সার্বিক করোনা পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট ভালো, বিশেষ করে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্য। সেখানে গত 18 দিনে কেউ করোনা আক্রান্ত হয়নি। তবে সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যে সেখানে কিন্তু গত 3 দিনে 20 জন করোনা আক্রান্ত হয়েছে। সেখানে কিন্তু এতদিন কোনো করোনা রোগী ছিল না। সিডনির বাংলাদেশিরা কিন্তু অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদেরকে বাংলাদেশের কাছে এবং অস্ট্রেলিয়ার কাছে গর্বিত করেছে। করোনা পরিস্থিতি যখন খারাপ হয়েছিল অস্ট্রেলিয়াতে, তখন অস্ট্রেলিয়ার এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল। বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা অস্ট্রেলিয়াতে এসেছিল, আসার পরেই তারা ঘরে আটকে গিয়েছিল, তাদের জন্য কিন্তু এই মানুষগুলো প্রাণপণ খেটে গেছে। তারই উপহার স্বরূপ অস্ট্রেলিয়ার লিবারেল পার্টি, যেটি এই মুহূর্তে ক্ষমতায় আছেন, অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদেরকে একটি বড় একটি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু 180 জন মানুষকে সম্মানিত করেছে, সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। অস্ট্রেলিয়াতে বাংলাদেশিদের এই অ্যাচিভমেন্ট, এটির কারণে হয়তো আগামীতে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া সরকারের সুসম্পর্ক আরও দৃঢ় হবে। SM আমিনুর রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাত সহ পৃথিবীর বিভিন্ন দেশে মানব পাচারের শিকার হয়ে অবৈধ হয়ে ঘুরছে অসংখ্য বাংলাদেশি, যারা এখন নিঃস্ব অসহায় হয়ে অনিশ্চয়তার মাথায় দিন কাটাচ্ছে বিদেশের মাটিতে। চাঁদপুরের হাইমচর থানার ইকবাল হোসেনের বিরুদ্ধে মানব ও নারী পাচারের অভিযোগ এনেছে আমিরাতের শারজায় অবৈধভাবে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। দারিদ্রতার অভিশাপ থেকে বাঁচতে মানুষ ছুটছে দেশ থেকে দেশান্তরে, কিন্তু এই ছুটে চলা কতটুকু নিরাপদ তা ভেবে দেখার অবকাশ নেই অসহায় মানুষগুলোর। দুর্বলতাকে পুঁজি করে এক শ্রেণীর দালালরা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে অসহায় এই মানুষগুলোকে। ঠিক তেমনি চাঁদপুরের হাইমচরের ইকবাল হোসেন নামে এক ব্যক্তি ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে মানব পাচার, নারী পাচার এবং প্রতারণার অভিযোগ করলেন আমিরাতে পাচার হওয়া ব্যক্তিরা। আমাকে কাম দিব, ভালো কামে টমে দিব, সে বলছে যে আমার কাছে থাক। সে অনেক টাকা কামাইছে, কামাই আমার টাকা পয়সা দেয়নি। সে বিদেশে আয় না, কোনো কাজ কামার কোনো কিছু না, যেভাবে মনে করেন বিষা টিসা লাগানোর কোনো ইয়া নাই, সেইভাবে আমার ছেড়ে দিয়ে গেছে। আমার তো নিচে 1,80,000 টাকা 3 মাস আইনা খাটাইছে, একটা দিনে মাইরা আবার মনে 35,000 টাকা লেগে গেছে গা।
এই সিন্ডিকেট বেশ কয়েক বছর ধরে তাদের অপতৎপরতা অব্যাহত রাখলেও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। অসংখ্য বাংলাদেশি অবৈধভাবে পাসপোর্ট ভিসা হারিয়ে মানবেতর দিন যাপন করছেন বিদেশের মাটিতে। মানুষকে লোভ দেখিয়ে এই প্রতারণার ফাঁদেও ফেলতেছে বাংলাদেশি বিচার দালালরা। বাংলাদেশ থেকে তাদেরকে বলে অলরেডি দুবাই আসাই মানে ইউরোপের অর্ধেকটা চলে যাওয়া, তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে তারপরে তাদের আর কোনো খোঁজখবর থাকে না। সচেতন মহলের দাবি, গুটি কয়েক দালাল চক্রের কারণে সর্বস্তরে সন্দেহ ও অস্থিরতা সৃষ্টি হওয়ায় বৈধভাবে বিদেশ গমনকারী ব্যক্তিরাও নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। তারা মনে করেন সরকারের উচিত দালালদের মূলোৎপাটনে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। গাইবান্ধায় এক যুগ ধরে বিনা পয়সায় ফুটবল প্রশিক্ষণ দিচ্ছে SFCA ফুটবল কোচিং একাডেমি। 200 ছেলে মেয়ে অংশ নিয়ে অনুশীলনে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইকবাল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে একটা সময় জাতীয় খেলা হিসেবে ফুটবল অনেক বেশি জনপ্রিয় ছিল। একেবারে গ্রামে গঞ্জে যেখানে সেখানেই কিন্তু আপনার ছেলেমেয়েরা, বিশেষ করে কিশোর, তরুণ, যুবক সহ নানা বয়সী মানুষ এই ফুটবল খেলার প্রতি আপনার আগ্রহী ছিল এবং ফুটবল খেলা নিয়ে তারা একটা সময় মেতে থাকতো। কিন্তু ক্রমেই সেই খেলা কিন্তু আপনার হারিয়ে যেতে বসেছে। সেই খেলা আমরা কিন্তু আর আগের মতো সেই দৃশ্যপট আমরা আর দেখি না। গ্রামে গঞ্জে খেলাধুলার যে চিত্র ছিল এবং ছেলে মেয়েদের যে পরিমাণ আগ্রহ ছিল, সেই আগ্রহ কিন্তু অনেকটা কমে এসেছে, যার ফলেই গ্রামগঞ্জে কিন্তু আমরা ফুটবল আর সেভাবে দেখি না। তো আপনাকে যদি বলি যে সেই চিরচেনা যে দৃশ্য, আমাদের জাতীয় খেলা ফুটবল, সেই ফুটবলকে আবারও মাঠে প্রাণের লক্ষ্য নিয়ে গাইবান্ধায় একটি একাডেমি কাজ করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা গাইবান্ধা শহরের NH মডার্ন উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয় মাঠে এখন আপনাকে দেখাতে পারছি যে এখানে SFCA ফুটবল কোচিং একাডেমির SFCA ফুটবল কোচিং একাডেমির তত্ত্বাবধানে এখানে ছেলেমেয়েরা কিন্তু ফুটবলের অনুশীলন করছে এবং এই অনুশীলন প্রায় এক যুগ ধরে এই মাঠে এখানকার যিনি কোচ আছেন, SFCA ফুটবল কোচিং একাডেমির কোচ আছেন, সেই কোচ তিনি কিন্তু আপনার চেষ্টা করে যাচ্ছেন আবারও এই মাঠের খেলা মাঠে ফিরিয়ে আনার জন্য। রফিকুল ইসলাম লুলু, তিনি এই SFCA ফুটবল কোচিং একাডেমিটি পরিচালনা করছেন দীর্ঘদিন ধরে। তিনি নিজে যদিও একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং দীর্ঘদিন খেলাধুলার সাথে যুক্ত, যার কারণে খেলাধুলার প্রতি তার যে প্রেম, যে ভালোবাসা, যে টান, সেই টানের জায়গা থেকেই তিনি এই ফুটবলকে পুনরায় মাঠে ফিরে আনার জন্য এবং তরুণ যুবকদের ফুটবলের প্রতি আগ্রহী করবার জন্য তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনাকে বলে রাখি যে এই স্কুলটি যেখানে এখন অনুশীলন করছে ছেলেমেয়েরা, এটি যদিও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, কিন্তু এই স্কুলে যারা অনুশীলন করছেন তারা কিন্তু অনেকেই একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে আসেন। আমরা দেখেছি যে গাইবান্ধা সদর, ফুলছড়ি সহ বিভিন্ন যে আশপাশের উপজেলাগুলো আছে, সেই উপজেলা থেকে ছেলেমেয়েরা প্রতিদিন ভোরে এখানে আসেন এবং আপনার সূর্যোদয়ের আগেই কিন্তু এই মাঠে অনুশীলন হয় এবং এই মাঠটি আপনার খেলাধুলায় ভরে ওঠে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিন্তু অনুশীলন করছে এবং এই ফুটবলের যিনি কোচ রফিকুল ইসলাম লুলু, তিনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন ঠিক সেই নির্দেশনা মেনে আপনার এই খেলোয়াড়রা তাদের যে অনুশীলন, তাদের যে ওয়ার্ম আপ, সেগুলো তারা করার চেষ্টা করছেন। আপনাকে বলে রাখি যে এই ফুটবল একাডেমিটি প্রতিষ্ঠার পর থেকে আপনার এই একাডেমি থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী, BDR সহ বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেই সব প্রতিষ্ঠানে কিন্তু এখানকার অনেক খেলোয়াড় তারা অংশগ্রহণ করেছে, তারা চাকরির সুযোগ পেয়েছে, তাদের চাকরি হয়েছে। এমনিভাবে বিভিন্ন যে টিমগুলো আছে, অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 18, এই সকল টিমেও কিন্তু এখানকার খেলোয়াড়রা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। আমরা রফিকুল ইসলাম লুলুর কাছে যতটুকু জেনেছি যে তিনি যেটি বলেছেন, মূলত পৃষ্ঠপোষকতার অভাবেই কিন্তু আসলে একাডেমিটি খুব বেশি
অগ্রসর হতে পারছে না। তিনি বলছেন যে সমাজের মূলত বিত্তবান মানুষদের সহযোগিতা নিয়ে এই একাডেমিটি পরিচালিত হয়, কিন্তু ফুটবল ফেডারেশন কিংবা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যে পরিমাণ সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা কিন্তু তিনি পাননি, যার কারণে আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু আসলে তিনি চালিয়ে যাচ্ছেন এবং তিনি চান যে ফুটবলকে আরও এগিয়ে নেবেন। তবে যদি পৃষ্ঠপোষকতা পাওয়া যায়, সরকারি সহযোগিতা পাওয়া যায়, তাহলে তিনি হয়তো আরও সফল হতে পারবেন। তো এই ছিল আমার কাছে গাইবান্ধা শহরের এনএইচ মডার্ন উচ্চ বিদ্যালয়ে মাঠ থেকে এসএফসিএ ফুটবল কোচিং একাডেমির অনুশীলনের সবশেষ খবর। গাইবান্ধায় অনেকটা নিভৃতি চলছে ফুটবলের একাডেমিক কার্যক্রম, সেখান থেকে সেই তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। এ পর্যায়ে ভোরের সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আবারও। দেশে আবারও ভয়াবহ হচ্ছে করোনা, বাড়ছে মৃত্যু শনাক্ত, নমুনা পরীক্ষা কমতে থাকায় পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। নেগেটিভ সনদবাহী যাত্রীদেরও পরীক্ষা হবে বিমানবন্দরে। 12 বার পেছালো বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। পরবর্তী তারিখ 12 জানুয়ারি, আদালতে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ। মাত্র 10 টাকায় চট্টগ্রামের খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে 50 কেজির এক বস্তা পেঁয়াজ। পচে যাওয়া এমন দুরবস্থা, কোটি কোটি টাকার ক্ষতির মুখে আমদানিকারকরা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।